হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ব্রাজিল ফ্যানরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। একদল মনে করছেন ব্রাজিল এবার তাদের সেরা ফর্মে ফিরে এসেছে, তারা এবার বিশ্বকাপ জিতবেই, আর আরেক দল মনে করছেন এখনো অনেক বেশি ইমপ্রুভমেন্ট প্রয়োজন। আমি এর মাঝামাঝি পর্যায়ে আছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিল হাইতির বিপক্ষে কি ভালো ট্যাকটিক্স অবলম্বন করেছে যার কারণে তারা শেষ পর্যন্ত একটা ভালো জয় পেয়েছে, আর দ্বিতীয়ত ব্রাজিল এখন পর্যন্ত কোন বিষয়ে পিছিয়ে আছে যেগুলোর উন্নতি খুবই প্রয়োজন। চলুন দেরি না করে শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। হাইতির বিপক্ষে ব্রাজিলের এই ৩-০ জয় অনেক কিছুর ইঙ্গিত দিয়ে দেয়। প্রথমত যে জিনিসটার ইঙ্গিত দিয়ে দেয় সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি কোচ থাকলে ব্রাজিল জাতীয় দলের ইমপ্রুভমেন্ট অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপারে পরিণত হবে। ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। সেই কার্লো আনচেলত্তির প্রথম ম্যাচে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটা ম্যাচে কার্লো আনচেলত্তি ডিফারেন্ট ট্যাকটিক্স এবং একাদশ দিয়ে ট্রাই করেছেন। তিনি একটা সেরা কম্বিনেশন খুঁজে বের করা ট্রাই করেছেন। তিনি ব্রাজিলের সবচেয়ে সেরা ফর্মটাকে খুঁজে বের করা ট্রাই করছেন। এই ম্যাচে ব্রাজিলের কয়েকটা ডিফারেন্ট টাইপের ফুটবল আমরা দেখতে পেয়েছি। ব্রাজিল কাগজে কলমে 4-4-2 ফরমেশনে খেলেছে, কিন্তু এই ম্যাচের মাঠের রেজাল্টগুলো দেখলে ক্লিয়ারলি বোঝা যায় ব্রাজিল এখানে 4-3-3 ফরমেশনে খেলছে, যেখানে প্রপার 3 জন মিডফিল্ডার ব্রাজিল খেলাচ্ছে। এখানে কয়েকটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, সেগুলো নিয়ে প্রথমে চলুন কথা বলা যাক। ব্রাজিলের মিডফিল্ড এই ম্যাচের ব্রাজিলের সবচেয়ে ইমপ্রুভ পার্ট আর সবচেয়ে ভালনারেবল পার্টও। এই মিডফিল্ডের যে উন্নতি আমরা দেখতে পেয়েছি সেটা নিয়ে কথা বলবো। এরপরে কথা বলবো এই মিডফিল্ডে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা এখনও। ব্রাজিলের এই ম্যাচে উন্নতিতে প্রথম যে জিনিসটা দেখা গিয়েছে সেটা হচ্ছে লুকাস পাকেতার পারফেক্ট পজিশনটা কার্লো আনচেলত্তি খুঁজে বের করতে পেরেছেন। আগের ম্যাচগুলোতে ব্রুনো এবং ক্যাসেমিরোকে মোটামুটি ডাবল পিভটের মতো খেলিয়ে লুকাস পাকেতাকে সম্পূর্ণরূপে অ্যাটাকিং মিডফিল্ডারের মতো খেলানো হচ্ছিল। তাকে নাম্বার 10-এর রোলটা দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ তার কাছ থেকে বল ক্রিয়েটিভিটিটা বের করে আনার চেষ্টা করা হচ্ছিল, যেটাতে লুকাস পাকেতা ব্রুটালি ফেল করেছে বিকজ সে অনেক বেশি মিস পাস করে। আপনি যদি কয়েকটা ভালো বল তৈরি করতেও পারেন, দিন শেষে যদি মিস পাস করেন দলের জন্য ট্রাবল হয়ে যায়। আর মরক্কো ম্যাচে সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পেয়েছি। তাই এই ম্যাচে কার্লো আনচেলত্তি লুকাস পাকেতাকে ডিফারেন্ট একটা পজিশন দিয়েছিলেন। তিনি তাকে বাদিকে নাম্বার 8-এর রোলটা দিয়ে দিয়েছিলেন। ব্রুনো এবং পাকেতাকে নাম্বার 8 হিসেবে খেলিয়ে ক্যাসেমিরোকে একমাত্র সিঙ্গেল পিভট হিসেবে খেলেছেন কার্লো আনচেলত্তি, যার মাধ্যমে এই ইনভার্টেড ট্রায়াঙ্গেলের শেপটা তৈরি হয়ে গিয়েছে। এর মাধ্যমে সবচেয়ে ভালো যে জিনিসটা হয়েছে লুকাস পাকেতার ডিফেন্সিভ অ্যাবিলিটিটা কাজে লাগানো গিয়েছে। এই ম্যাচে ডিফেন্সিভলি সে দুর্দান্ত ছিল, অনেকগুলো বল সে রিকভার করতে পেরেছে এবং বলগুলো রিকভার করার সাথে সাথেই ব্রাজিল এই ম্যাচে ডাইরেক্ট ফুটবল খেলেছে, সরাসরি লং বল খেলা হয়েছে আক্রমণ ভাগে। অন্যান্য ম্যাচে বলটাকে বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে, কম্বিনেশন তৈরি করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ কার্লো আনচেলত্তি ক্লিয়ারলি বুঝে গিয়েছেন ব্রাজিল জাতীয় দল এখনও পুরোপুরি কম্বিনেশন তৈরি করতে পারেনি, কিন্তু ব্রাজিলকে ম্যাচের রেজাল্ট নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে একমাত্র অপশন থাকে ডাইরেক্ট ফুটবল, লং বল, এবং সেটাকে কার্লো আনচেলত্তি এই ম্যাচে কাজে লাগিয়েছেন। আর এই লং বলের সবচেয়ে বড় যে হাতিয়ার ছিল সেটা ছিল ব্রাজিলের এই দুজন নাম্বার 8 ব্রুনো গিমারেজ এবং লুকাস পাকেতা। তারা সাকসেসফুলি সেটা করতে পেরেছেন। সো লুকাস পাকেতার আমার কাছেও মনে হয় পারফেক্ট পজিশন, এই পজিশনটাই তার কাছ থেকে খুব বেশি ক্রিয়েটিভিটি এক্সপেক্ট না করে তাকে এই নাম্বার 8 রোলে খেলানো উচিত, তাহলে সে কম মিস পাস করবে এবং আক্রমণের সাথে সাথে ডিফেন্সকেও হেল্প করতে পারবে। দ্বিতীয়ত এই ম্যাচে আমরা ক্যাসেমিরোর পারফরমেন্সে ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। সে অনেক বেশি রান করেছে, ডিফেন্সকে শিল্ড করার চেষ্টা করেছে, যদিও সেটা মানসম্মত এখনও হয়ে ওঠেনি। এটাকে ম্যাথিয়াস কুনহাকে খেলানোর সুফল পেয়েছে ব্রাজিল। ম্যাথিয়াস কুনহাকে খেলালে সবচেয়ে বড় সুবিধা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাথিয়াস কুনহা নিচে নেমে এসে কম্বিনেশন তৈরি করতে পারে। সে কিন্তু একজন প্রপার স্ট্রাইকার না, তার কাছে কিন্তু মিডফিল্ডের সেই ক্রিয়েটিভিটির রোলটা আছে, তার মধ্যে সেই কম্বিনেশন তৈরি করার অ্যাবিলিটিটা রয়েছে, যেটাকে কার্লো আনচেলত্তি খুব ভালোভাবে ইউজ করেছেন। দেখুন ম্যাথিয়াস কুনহা কিন্তু টেকনিক্যাল অ্যাবিলিটিতে খুব ভালো একজন প্লেয়ার, কিন্তু গোল স্কোরিংয়ের দিক দিয়ে খুব বেশি ভালো না। কিন্তু সো ব্রাজিলের হয়ে এই ম্যাচে সে 2 গোল করতে পেরেছে, আগে মাত্র একটা গোল ছিল তার, অর্থাৎ তার গোল স্কোরিংয়ের একটা বিশাল খরা আছে, কিন্তু সে ক্রিয়েটিভলি খুবই ভালো একজন প্লেয়ার। কুনহাকে ইউজ করার ফলে যে জিনিসটা হয়েছে ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি ফ্রি রোল পেয়ে গিয়েছে। এর ফলশ্রুতিতে কখনো ভিনিসিয়াস স্ট্রাইকারের মতো খেলেছে, কখনো ভিনিসিয়াস পিছনে নেমে এসে একজন লেফট উইঙ্গারের মতো খেলেছে, ওয়াইড স্পেস কাজে লাগানোর চেষ্টা করেছে, ভিতরে ইনভার্ট করতে পেরেছে। সমস্ত কিছুর সুবিধা শুধুমাত্র ম্যাথিয়াস কুনহা থাকার কারণে ব্রাজিল পেয়েছে। অর্থাৎ ম্যাথিয়াস কুনহাকে আমরা আরও কয়েকটা ম্যাচে স্টার্ট করতে দেখতে পাবো এবং এটা কিন্তু ভালো রেজাল্ট এনে দিয়েছে। নেক্সট রাইট উইংয়ে রাফিনাকে খেলানো হচ্ছিল আজকে সম্পূর্ণরূপে বার্সেলোনা টাইপ অফ একটা রোলে, যেখানে রাফিনা একটা রান করবেন পিছনের ডিফেন্সকে চেড়ে এবং সেখানে লং বলের মাধ্যমে গোল করার চেষ্টা করা হবে। এটা এই ম্যাচে বারবার ট্রাই করা হচ্ছিল। রাফিনাকে ডাইরেক্ট ফুটবলে ইনভলভ করা হচ্ছিল, তাকে ড্রিবলিং কম করানোর সুযোগ দেওয়া হচ্ছিল, যেটা তার উইকনেস। সো এটা ক্লিয়ার কার্লো আনচেলত্তি রাফিনারও সেরা পজিশন এই ম্যাচ থেকে বের করতে পেরেছেন। তার খেলার স্টাইলটা ডাইরেক্ট ফুটবল এবং লং বলেই সবচেয়ে ভালো হয়, থ্রো বলেই সবচেয়ে ভালো হয়, আর মিডফিল্ড থেকে ব্রুনো এবং পাকেতা দুজন খুব ভালো সেই বলের যোগান দিতে পেরেছে। এই ম্যাচে ব্রাজিল বিল্ড আপ প্লেতে অনেকগুলো চেঞ্জ করেছে। ব্রাজিল যে আস্তে আস্তে বলগুলোকে বিল্ড আপ করে সেটা কিন্তু ব্রাজিলের একটা টিপিক্যাল স্টাইল, সেটা কিন্তু দেখতে সুন্দর হয়, কিন্তু ব্রাজিল এই ম্যাচে অনেকটা ডাইরেক্ট ফুটবলের দিকে গিয়েছে, খুব তাড়াতাড়ি ট্রানজিশন করার চেষ্টা করেছে, মিডফিল্ড থেকে সরাসরি লং বল গিয়েছে আক্রমণ ভাগে, মাঝখানে কিন্তু খুব বেশি কম্বিনেশন করার ট্রাই করা হয়নি, যার কারণে ব্রাজিল কিন্তু তাড়াতাড়ি গোল করতে পেরেছে, তাড়াতাড়ি গোল পোস্টের কাছে যেতে পেরেছে। সো এটা কিন্তু হাইতি স্পেসিফিকলি করা হয়েছে আমার কাছে মনে হয় না, কারণ আনচেলত্তি এই স্টাইল অফ ফুটবল, এই ডাইরেক্ট ফুটবলটা আজকের ম্যাচে বাজিয়ে নিলেন। তিনি প্রত্যেকটা ম্যাচে ডিফারেন্ট স্টাইল ট্রাই করছেন, কোনটা ব্রাজিলকে ভালো ক্লিক করে, এবং ক্লিয়ার এই যে স্টাইলটা এটা ব্রাজিলকে ভালো ক্লিক করছে।
তাছাড়া এই ম্যাচে ব্রাজিলের ডিফেন্সিভ সলিডিটি ছিল দুর্দান্ত, বিশেষ করে তারা যে 4 জনের লাইনটা সুন্দর মতো মেনটেন করতে পেরেছে সেটা আসলে প্রশংসাযোগ্য ছিল এবং অনেকগুলো অফসাইড ট্র্যাপ তারা করতে পেরেছে। ব্রাজিলের যে সমস্যাটা ছিল তারা খুবই হাইলাইন ডিফেন্সে খেলতো, এই ম্যাচে তাদের মধ্যে ভালো কম্বিনেশন দেখার কারণে সেই হাইলাইন ডিফেন্স সমস্যা হয়ে ওঠেনি, বরং একটা সুবিধায় পরিণত হয়েছিল। এই ম্যাচে আমার কাছে মনে হয় একমাত্র সমস্যা ছিল দানিলো, তার কাছ থেকে আরও ভালো এক্সপেক্ট আমরা করি, বিকজ ব্রাজিলে কিন্তু এই রাইট উইংয়ে আর কোনো অপশন এই মুহূর্তে নেই। এবার আসা যাক সেকেন্ড হাফের পারফরমেন্স, যেটাকে নিয়ে কিন্তু ব্রাজিলে অনেক বেশি চুলছেরা বিশ্লেষণ হচ্ছে। ব্রাজিলের যে গণমাধ্যমগুলো সেটা তারা একদমই পছন্দ করেনি ব্রাজিল কীভাবে সেকেন্ড হাফে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা কেন করা হয়েছে? ব্রাজিল চাইলে আরও গোল করতে পারতো, ব্রাজিল আরও অ্যাটাকিং ফুটবল খেলতে পারতো। অনেকেই বলছেন নাকি ব্রাজিলের সেই কোয়ালিটি নেই যে হাই থেকে 4-5 গোল দিবে, আমার মনে হয় সেটা করার এবিলিটি ব্রাজিলের আছে। ব্রাজিল এখানে ডিফারেন্ট টাইপ অফ একটা ফুটবল খেলার চেষ্টা করেছে সেকেন্ড হাফে। ব্রাজিল সেকেন্ড হাফে তাদের খেলার স্টাইলকে ডিফেন্সিভ নিয়ে নিয়েছে। সো ব্রাজিল সেকেন্ড হাফে 4-2-4 ফরমেশনে চলে গিয়েছিল, তাদের ফুল ব্লোন অ্যাটাকিং ফরমেশন, যেটা নিয়ে আমরা আগের ভিডিওতেও কথা বলেছিলাম, যেখানে ব্রাজিল ট্রেনিংয়েও এই ফরমেশন ইউজ করেছিল, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ভিনিসিয়াস এবং সামনে আক্রমণ ভাগে ব্রাজিল রায়ানকে ইউজ করেছে। কিন্তু একটা জিনিস প্রিটি ক্লিয়ার, ব্রাজিলের এই স্টাইল অফ ফুটবল, সেই কম্বিনেশন ফুটবল, যে ফুটবল আমরা দেখতে পছন্দ করি, সেই ফুটবলের চেয়ে ব্রাজিলের ফার্স্ট হাফের ফুটবলটা বেশি কার্যকর ছিল, কিন্তু ব্রাজিলের সেকেন্ড হাফের ফুটবল অনেক বেশি কন্ট্রোলিং ছিল, অনেক বেশি নিয়ন্ত্রিত ছিল। সেকেন্ড হাফে ব্রাজিল ম্যাচ কন্ট্রোল করেছে, ফার্স্ট হাফে ব্রাজিল রেজাল্ট এনেছে, এটাই হচ্ছে ডিফারেন্স। আপনি সবসময় সব ধরনের খেলা একসাথে খেলতে পারবেন না, হয় আপনাকে রেজাল্ট বেসড ফুটবল খেলতে হবে, আর না হলে আপনাকে কন্ট্রোল করার উপর, ডমিনেশনের উপর ভিত্তি করে ফুটবলটা খেলতে হবে। দুইভাবে ব্রাজিল দুই ধরনের ফুটবলকে ট্রাই করেছে। এখনও ব্রাজিল যে কার্লো আনচেলত্তির পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সেকেন্ড হাফে ব্রাজিল লব ব্লক ডিফেন্সে চলে গিয়েছিল। এই ইমেজগুলো দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ব্রাজিল ডিফেন্সিভ সেই লব ব্লক স্টাইলটাকে প্র্যাকটিস করছে। তারা বড় ম্যাচগুলোতে, নকআউটের ম্যাচগুলোতে বড় বড় দলের বিপক্ষে এই ধরনের স্টাইল এবিলিটি কিন্তু কাজে লাগাতে পারে। এই জন্য এই ম্যাচ থেকে কিন্তু কার্লো আনচেলত্তি তার ট্যাকটিক্সটাকে পরীক্ষা করিয়ে নিচ্ছেন। সো এটা প্রিটি ক্লিয়ার, কারণ আনচেলত্তি এখনও ব্রাজিলের সেরা স্টাইলটাকে এখনও খুঁজে বের করতে পারেনি, সেটা তিনি খুঁজে বের করার ট্রাই করেছেন। প্রত্যেকটা ম্যাচে তিনি ডিফারেন্ট জিনিস ট্রাই করছেন, বিকজ ব্রাজিলের মূল খেলাটা শুরু হচ্ছে নকআউট স্টেজ থেকে, এবং প্রবাবলি ব্রাজিল রাউন্ড অফ 32-তে জাপানের মুখোমুখি হতে পারে, যে দলটার বিপক্ষে ব্রাজিল কিন্তু হেরেছে, কিন্তু সেই ম্যাচটা কিন্তু ব্রাজিলের ইজিলি জেতার কথা ছিল, সেই মাথা ঠান্ডা রাখতে না পারার কারণ অনেক বড় একটা কারণ ছিল। এবার আসা যাক মূল ইস্যু, ব্রাজিলের যে সমস্যাগুলো ব্রাজিলকে ভোগাচ্ছে। প্রথমেই মিডফিল্ড, এই মিডফিল্ডের আরও অনেক উন্নতি করা প্রয়োজন। ক্যাসেমিরোর কাছ থেকে আমরা অনেক বেশি এক্সপেক্ট করি, ব্রুনোর কাছ থেকে আরও বেশি এক্সপেক্ট করি। ব্রাজিলের মিডফিল্ড যখনই বলটাকে রিকভার করতে পারছে না, ব্রাজিলের সম্পূর্ণ ডিফেন্স ওপেন হয়ে যাচ্ছে, ব্রাজিল গোল খাওয়ার অবস্থায় চলে আসছে। এমনকি হাইতির মতো দলও ব্রাজিলের সেই ডিফেন্সটাকে ওপেন করে ফেলছে, বিকজ মিডফিল্ড তাদেরকে শিল করতে পারছে না। আমরা সবাই ডিফেন্সকে দোষ দিচ্ছি, কিন্তু ব্রাজিলের ডিফেন্স কিন্তু ভালো করছে, ব্রাজিলের মিডফিল্ড সেই ডিফেন্সিভ শিলটা দিতে পারছে না, এটা সবচেয়ে বড় সমস্যা। ক্যাসেমিরো, ব্রুনো, তাদেরকে আরও ডিফেন্সিভলি সলিড হতে হবে, আরও ভালো ট্যাকেলস করতে হবে, আরও বেশি বল রিকভারি করতে হবে। সো এখানে কিন্তু ইমপ্রুভমেন্ট হিউজ প্রয়োজন। দ্বিতীয়ত এই ম্যাচে আমি ক্লিয়ার একটা জিনিস দেখতে পেয়েছি, প্লেয়ারদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি ছিল মিডফিল্ডে। তারা খুব ভালো একটা শেপ মেনটেন করেছেন, ট্রায়াঙ্গুলার শেপ, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স হিউজ। এই ডিস্টেন্সকে আরও কমিয়ে আনতে হবে, তাদের মধ্যে আরও বেশি ডিস্টেন্স মেনটেনিং এবিলিটি থাকতে হবে। মাঝখানে অনেক বেশি স্পেস তৈরি হয়ে যায়, ব্রাজিলের আক্রমণ এবং ডিফেন্সের মাঝখানে এত বেশি একটা স্পেস তৈরি হয়ে যায়, সেটাকে কভার করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, এবং প্রতিপক্ষের ক্ষেত্রে এত বেশি স্পেস থাকলে অবশ্যই সে ভালো আক্রমণ করবে। দ্বিতীয়ত, হাইতি দলটা কিন্তু দুর্বল, তাদের মধ্যে কিন্তু অনেক বেশি স্পেস তৈরি হয়েছে। এই পরিমাণ স্পেস কিন্তু বড় দলের বিপক্ষে ব্রাজিল পাবে না। তখন ব্রাজিলকে কীভাবে খেলতে হবে সেটাকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। তাছাড়াও দলের মধ্যে আরও বেশি কম্বিনেশন প্রয়োজন, প্লেয়ারদের মধ্যে আরও বেশি বোঝাপড়া প্রয়োজন, প্লেয়াররা একজন আরেকজনের রানকে রিড করতে পারবেন, এটা কিন্তু আমরা আশা করি। বড় দলগুলোর বিপক্ষে এগুলোই কিন্তু কি মার্কিং পয়েন্ট হয়ে যায়। তাছাড়াও ব্রাজিলের যে হাই প্রেসটা সেটা কিন্তু এখনও পুরোপুরি কার্যকর হয়ে উঠতে পারেনি, তারা এখনও সেই হাই প্রেসিং ফুটবলটাকে নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারেনি, তারা মার্কিংয়ের দিক দিয়ে দুর্বলতা দেখাচ্ছে। এই জিনিসগুলো যদি আরও ভালো করতে পারতো, ব্রাজিল কিন্তু আরও বেশি গোল করতে পারতো এবং আরও বেশি আক্রমণকে ঠেকিয়ে দিতে পারতো। সো এই দিকে কিন্তু কাজ করতে হবে। এই ম্যাচে একটা খুব পজিটিভ দিক ছিল, সেটা হচ্ছে অ্যাটাকিংয়ে ফিনিশিংটা খুব ভালো হয়ে গিয়েছে। যে দুই একটা চান্স ব্রাজিল পেয়েছে সেখান থেকে কিন্তু গোল করেছে, যেগুলো গোল হয়নি সেই অফসাইড গোলগুলো খুব দুর্দান্ত ফিনিশিং ছিল। সো ব্রাজিল এই ম্যাচ থেকে যে জিনিসটা শিখতে পেরেছে, সেই ফিনিশিংটাকে আরও ভালো লেভেলে নিয়ে যেতে হবে, বিকজ দিন শেষে ওই ফিনিশিংটাই আপনাকে ম্যাচ জেতাবে। যদি আপনি একটা অপরচুনিটি পেয়ে সেটাকে গোলে কনভার্ট করতে পারেন, বাকি সময় জুড়ে আপনার ফুটবল বাজে খেললেও ম্যাচটা আপনি রেজাল্টে নিয়ে আসতে পারবেন। ব্রাজিলের সেই ডিফেন্সিভ অ্যাবিলিটিটা যদি তৈরি হয়ে যায়, তাহলেই কিন্তু ম্যাচ জিততে পারবেন। সেরা দলগুলো ম্যাচ জিততে পারে, কিন্তু টুর্নামেন্ট জিতে একটা টিম যারা ডিফেন্সিভলি খুবই ভালো হয়, তারা অ্যাটাকিংলি দুর্বল হলেও তারা ট্রফি জিততে পারে। ভিডিও শেষ দিকের জিনিস নেইমার এবং রাফিনা। প্রথমত রাফিনা ইনজুর্ড হয়ে গিয়েছেন, তার হ্যামস্ট্রিং ইনজুরিটা ধরা পড়েছে এবং এই নিয়ে এই বছরের চতুর্থবার তিনি এই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লেন। রাফিনার প্রথম স্ক্যানটা হয়েছে, সেখান থেকে গ্লোবো স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী রাফিনাকে রাউন্ড অফ 16 পর্যন্ত ব্রাজিল পাচ্ছে না। এমনকি রাউন্ড অফ 16-এ ব্রাজিল পাবে কিনা এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। অর্থাৎ ব্রাজিলের এই বিশ্বকাপে রাফিনাকে আর না পাওয়ার যে গুঞ্জনটা সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায়। রাফিনাকে বিশ্বকাপে পাবে ব্রাজিল যদি তারা বেশি দূর যেতে পারে। এর আগে যদি ঝরে পড়ে তাহলে তার রাফিনার বিশ্বকাপ খেলা হচ্ছে না। নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ টাইম পাবেন, তিনি কি স্টার্ট করবেন নাকি বেঞ্চ থেকে শুরু করবেন?
আমার কাছে মনে হয় তাকে বেঞ্চ থেকে শুরু করা উচিত। ব্রাজিলের সেম ইলেভেনটাকে নেক্সট ম্যাচে খেলানো উচিত এবং স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাটলিস্ট 2 গোলের ব্যবধানে ব্রাজিল যখন এগিয়ে থাকবে তখন মেথিয়াস কুনহাকে তুলে সেখানে নেইমারকে খেলানো উচিত। নেইমারকে একজন সেন্ট্রাল অ্যাটাকিং প্লেয়ার হিসেবেই কার্লো আনচেলত্তি খেলাবেন, ক্লিয়ারলি তিনি সেটা বলে দিয়েছেন। তাকে তিনি উইঙ্গার হিসেবে খেলাবেন না, মিডফিল্ডার হিসেবে খেলাবেন না, ঠিক আক্রমণ ভাগের পিছনের পজিশন, ফলস 9 পজিশন কিংবা ঠিক আক্রমণ ভাগের পিছনের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাকে খেলানো হবে। কেন? নেইমারের আগের স্পিড টান নেই, তার সেই এজিলিটি টান নেই, তার কাছ থেকে বেস্টটা বের করে আনা মানে হচ্ছে তার ক্রিয়েটিভ এবিলিটিকে কাজে লাগানো, তার গোল স্কোরিং এবিলিটিকে কাজে লাগানো। তবে একটা জিনিস আমাদের বুঝতে হবে, নেইমারকে নিয়ে খুব বেশি হাই এক্সপেকটেশন রাখা উচিত না। আমরা আগের ম্যাচেও দেখতে পেয়েছি পর্তুগালের রোনালদোকে নিয়ে যে পরিমাণ ট্রল হয়েছে, ক্লিয়ারলি এই জিনিসটা বুঝতে হবে রোনালদো 41 বছর পার হয়ে গেছে, তার কাছ থেকে আর সেরাটা পাওয়া যাবে না। নেইমারেরও বয়স অনেক বেশি হয়ে গেছে, তার ইনজুরি অনেক বেশি হয়েছে, তার কাছ থেকে আমরা আগের নেইমারের স্কিলসগুলো পাবো না। কিন্তু নেইমারের কাছ থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ফিনিশিং, বল মেকিং, যেটা ব্রাজিলের এবিলিটিতে এখনও ঘাটতি রয়ে গিয়েছে। সবার শেষে যে আশাটা নিয়ে আমি কথা বলবো, কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ। এই মানুষটা উন্নতি করতে জানেন, তিনি আস্তে আস্তে ব্রাজিলের এই দলটাকে তৈরি করেছেন। যে ব্রাজিলের দলটা দাঁড়াতে পারতো না, সেই দলটা এখন আস্তে আস্তে একটা সম্পূর্ণ স্ট্রাকচার টিমে পরিণত হচ্ছে। একটা টিম আপনাকে ট্রফি জিতে হবে, একজন প্লেয়ার আপনাকে ট্রফি জিতাবে না, সে ম্যাচ জেতাতে পারবে। ব্রাজিলের এই টিম স্ট্রাকচারটা যদি তৈরি হয়ে যায়, তাহলে ওই রাফিনা ওই রাইট উইংয়ে খেলছেন কিনা সেটা কিন্তু ব্রাজিলকে রেজাল্ট এনে দেবে না, সেখানে রায়ান খেললে সেই ধরনের রেজাল্ট নিয়ে আসবেন। সো ব্রাজিলের এই টিম স্ট্রাকচারটা কার্লো আনচেলত্তি তৈরি করতে পারছেন, আর সেটা যদি আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে যায়, ব্রাজিল ট্রফি জিতবে। যে ধরনের কথাই বলুক না কেন, ব্রাজিলের এখন পর্যন্ত যা ফর্ম, ব্রাজিল এখনও বিশ্বকাপ জয়ের সেই মানে আসতে পারেনি, কিন্তু তা আসবে। কেননা কার্লো আনচেলত্তি কোচ, তিনি প্রতি ম্যাচে সেই ধরনের ইম্প্রুভমেন্ট নিয়ে আসবেন। এরাই ফাইনাল ভার্ডিক্ট। এর পরবর্তীতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রেডিকশনস এবং নানা জিনিস নিয়ে ভিডিও থাকবে। আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। হাইতির বিপক্ষে কী কী জিনিস আপনার ভালো লেগেছে আর কী কী ইম্প্রুভমেন্ট প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল কয়গুলো জিতবে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।